লবঙ্গ লতিকা। নুছাত আদিবা। পর্ব 1 থেকে 5। ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বিয়ে। এটা কি সম্ভব? বিস্ফোরিত কণ্ঠে সাদ বলে উঠল। সাদের দাদি আঙুরবালা পালঙ্কের ওপরে হেলান দিয়ে বসে আছেন। একটু পরপর মাথাও চাপড়াচ্ছেন। সাদের এত উৎকণ্ঠা দেখে সাদের দাদি আঙুরবালা চোখ মুছতে মুছতে বললেন, তোর বয়সী বা কত রে? তুই তো মাত্র কলেজে পড়িস। তোরা সবই করতে পারবি, শুধু আমার বেলাতেই যত আপত্তি। সাদ তার দাদির কথা শুনে চুপ হয়ে গেল। যত যাই হোক, এত অল্প বয়সে বিয়ে করবেন না সে। সাদকে নিশ্চুপ থাকতে দেখে সাদের বাবা মহসিন খান তার মাকে বলে উঠলেন, আম্মা, তুমি ভালো কিছু চাইলে না করতাম না। এটা তোমার কেমন আবদার? আমার ছেলেটা মাত্র কলেজে পড়ে, এর মধ্যেই ওর বিয়ে দিয়ে দেব। ওর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। তাও যেই মেয়েকে ঠিক করেছো সে পড়ে ক্লাস 9-এ। তুমি কি আমাদের পুলিশের ধাওয়া খাওয়াতে চাও? জানো না 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া নিষিদ্ধ? আঙুরবালা ছেলে মহসিন খানের বলা কথায় ক্ষিপ্ত হয়ে বললেন, হইছে, আর কথা কইস না তোরা। কয়দিন পরে জামুগা মুইরা, তখন তো আর এতটি কথা হুনানের মানুষ পাবি না তোরা। কত শখ আছিল নাতি নাতনিগো বিয়ে দেখে মরুম, সেই শখ আর মিটল আমার। আমি মরলে তোরা শান্তি হবি। মহসিন খান আর পাল্টা যুক্তি খুঁজে পেলেন না। মায়ের ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শুধু হালকাভাবে তার মা আঙুরবালাকে বলতে শুনলেন, আমার লগে এমন করিস না তোরা। মইরা যাওয়ার আগে এই একটাই ইচ্ছা আমার, তোর পোলাডার বিয়ে দেখে মরবার চাই। কবে তোর পোলা বড় হইব, চাকরি বাকরি করব, ততদিন কি আর আমি বাইচা থাকুম? মহসিন খান চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেলেন। তার মায়ের শরীর আসলেই খারাপ, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। সেজন্য সপরিবারে মায়ের সাথে দেখা করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এখানে এসেই দেখলেন আরেক কাণ্ড। তার মা ক্লাস 9-এ পড়ুয়া এক মেয়ের ছবি দেখিয়ে বললেন তার ছেলে সাদের সাথে বিয়ে দিতে। সাদ মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। এই অবস্থায় ছেলের বিয়ে দেওয়া মানেই ছেলেকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। একবার ছেলে মেয়েদের সংসারের দিকে মন চলে গেলে তখন আর পড়াশোনায় মন বসে না। মহসিন খান এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। মায়ের শেষ আবদার, আবার আরেক দিকে ছেলের ভবিষ্যৎ। কোনটা রেখে কোনটা জলাঞ্জলি দেবেন? মহসিন খান চিন্তা করতে করতে বাড়ির উঠোনে গিয়ে চেয়ার পেতে বসলেন। এরকম পরিস্থিতি সামাল দেওয়ার মতো উপায়ন্তর খুঁজতে শুরু করলেন। বাড়ির কাজের লোকটা হঠাৎ দৌড়ে এলো মহসিন খানের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, চাচা, দাদি কেমন জানি করত আসে, হাত পা ঠান্ডা হয়ে আইতাসে, আপনি তাড়াতাড়ি আহেন। মহসিন খান পিলে চমকে উঠলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দৌড়ে তার মা আঙুরবালার ঘরের দিকে অগ্রসর হলেন। ঘরে গিয়ে দেখলেন তার মা ব্যথায় কোকাচ্ছে। আঙুরবালা তার ছেলে মহসিন খানকে দেখে কাপা কাপা গলায় বললেন, মরণ যন্ত্রণা যে কি কষ্টের আগে বুঝি নাই রে বাবা। আল্লাহ আমারে উঠাল নয় না কে? আমার তো এত কষ্ট আর সহ্য হইতাছেন না রে বাপ। ভাল লাগে না আর দিন দুনিয়া, এত মানুষ মরে, আমি মরি না কে? আল্লাহ আমারে আর কত কষ্ট দিব? মহসিন মায়ের হাত ধরে কেঁদে উঠলেন। আঙুরবালা বারবার ব্যথায় গঙ্গাছে। মহসিন এবার সবচেয়ে কঠিন আর চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিলেন। চোখ মুছতে মুছতে ঘরের বাইরে গিয়ে তার স্ত্রী অনিতাকে ডাকলেন। অনিতা ঘোমটা ঠিক ঠিক করতে করতে তার বর মহসিনের সামনে আসলো। মহসিন শক্ত গলায় অনিতাকে বললেন, আমার সাদের জন্য যেই মেয়ে ঠিক করেছে ওর সাথেই সাদের বিয়ে দাও। আমার শরীরের প্রচন্ড খারাপ অবস্থা, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি তাড়াতাড়ি ওই মেয়ের সাথে সাদের বিয়ে দাও। আমার শেষ ইচ্ছে এটাই যে উনি সাদের বিয়ে দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তুমি তাড়াতাড়ি বিয়ের কথাবার্তা শুরু করো। অনিতা থমকে গেলেন। ছেলেটার বয়স তো খুব বেশি না, এখনই বিয়ে? অনিতা মহসিনের কথাটা মেনে নিতে পারলেন না। রুদ্ধ কণ্ঠে বললেন, আমার এতটুকু একটা ছেলে, এখনই বিয়ে দেব? আমার ছেলের ভবিষ্যৎ কি তাহলে? আমার যেই মেয়েকে ঠিক করেছেন সেই মেয়েও তো ছোট, ক্লাস 9-এ পড়ছে মাত্র, বয়সও হবে 15 কি 16। এই পিচ্ছি মেয়ে আবার সংসারের কি বুঝবে? মহসিন করুণ দৃষ্টিতে অনিতার দিকে তাকালেন। তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, আমিও সেই কথাই চিন্তা করছি, কি করি বলো তো? মায়ের কোথাও ফেলতে পারছি না, আবার সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, কোনটা রেখে কোনোটার দিকে নজর দেব বলো? অনিতা মহসিন খানের দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়াও, আমি আম্মার সাথে কথা বলে দেখি কি হয়। এত অল্প বয়সে আমার ছেলেকে আমি বিয়ে দেব না। অনিতা আর দাঁড়ালেন না, ক্রস্ত পায়ে এগিয়ে গেলেন আঙুরবালার সাথে এই ব্যাপারে কথা বলতে। আঙুরবালার ঘরে গিয়ে অনিতা দেখলেন আঙুরবালা হাত কপালে ঠেকিয়ে শুয়ে আছেন। অনিতা আঙুরবালার পায়ের কাছে গিয়ে বসল।
পায়ের কাছে কারো অস্তিত্ব টের পেয়ে আঙুর বালা কপালের সামনে থেকে হাত সরিয়ে অনিতাকে দেখতে পেলেন। অনিতা আঙুর বালাকে নিজের দিকে তাকাতে দেখে বলে উঠলেন, আম্মা, আপনি নাকি সাদের বিয়ে দিতে চান? এত অল্প বয়সে ওর বিয়ে দেই কিভাবে? যে মেয়ের সাথে বিয়ে দিতে চান, ও নিজেও তো খুব ছোট। আপনার কোথাও থাক আর আমার কোথাও থাক, বিয়েটা আরো কয়েকটা বছর পরে হোক। কথা দিলাম আম্মা, যে মেয়েকে আপনি পছন্দ করেছেন সেই মেয়ের সাথেই আমি সাদের বিয়ে দেব। আঙুর বালা অনিতার কথা মেনে নিতে পারলেন না। অসুস্থ শরীরেই উঠে বসলেন। উত্তেজিত কণ্ঠে বললেন, মায়ারা ক্লাস 9-এ পড়ে। অনেক বড় হয়েছে, আর কত বড় হইব। গ্রামগঞ্জে মায়ারা 7-8-এ পড়লেই ওগো বিয়ে হয়ে যায়। মায়াডারে আমার অনেক ভালো লাগছে। নিজের গ্রামের বইলা কথা, তুমি সাদের লগে ওর বিয়া ঠিক করো জলদি। আমি সাদের বিয়াটা দেখা চোখটা বন্ধ করবার চাই। আমার বংশের বড় নাতি সাদ, আমার ওরে লইয়া অনেক স্বপ্ন আশা। হয় বিয়া করব, সংসার করব, বউ লইয়া ঘুরব। আমার তো দিন শেষে, তোমরা আমারে নিরাশ কইরো না। সাদের বিয়াটা দেও জলদি, আমি একটু শান্তিতে মরতে চাই। আঙুর বালার এত আশা ভরসা দেখে অনিতা আর কোনো কথা বলতে পারলেন না। শয্যাশায়ী মানুষটার দিকে তাকিয়ে নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ফেলে ওই জায়গা থেকে সরে গেলেন। ছাদে গিয়ে দেখলেন সাদ সেখানে বসে আছে। সাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা আমার, তোমার দাদি কি চান সেটা তো শুনেছ। তুমি দ্বিমত করো না বাবা। মৃত্যুর সময় তোমার দাদির শেষ ইচ্ছে হলো তোমার বিয়ে দেখা। তুমি বংশের বড় ছেলে, তোমাকে নিয়ে তোমার দাদির শখ আহ্লাদের শেষ নেই। তুমি তৈরি থাকো, আমরা বিয়ের কথাবার্তা শুরু করব খুব জলদি। সাদ তেলেবেগুনে জ্বলে উঠল। রোষারক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু, আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কত হাসাহাসি করবে তুমি জানো। প্রেম করব, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে লাইফ। তোমরা আমাকে বিয়ে দিয়ে বিবাহিত বানাতে চাচ্ছ। কি একটা পিচ্ছি মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে দাদু। নাক টিপলের দুধ বের হবে। ওই মেয়ে করবে আবার সংসার। কি পছন্দ দাদুর? এক। সাদের সামনে একটি মেয়ে বসা। সাদ বিরক্ত হয়ে বেশ কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েছে, তবে মেয়েটা এখনো একবারও সাদের দিকে তাকায়নি। অনিতা মেয়েটির দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? মেয়েটি নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, তমা। অনিতা চায়ের কাপটা নিচে রেখে বলল, কোন ক্লাসে পড়ো যেন তুমি? তমা আরো আর্স্ট হয়ে বলল, ক্লাস 9। সেদিনকার মতো কথাবার্তার সেখানেই সমাপ্তি। সাদ কিংবা তমা কেউই কারোর সাথে কথা বলেনি। তমা তো একবার চোখ তুলে সাদের দিকে তাকায়নি। সাদ বাড়ি ফিরে এসে বেশ বিরক্ত। মেয়েটা খুব ছোট, এত অল্প বয়সের মেয়ের সাথে সংসার কিভাবে করবে? দেখা যাবে বিয়ের দিন রাতে মায়ের কাছে যাব বলে মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে। কি একটা অবস্থা! সাদ না পারছে বলতে, না পারছে সইতে। বিয়ের দিন সাধারণত মেয়েরা পালায়। সাদ এবার বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করল। মেয়েদের মতো জামাকাপড় পরে পালিয়ে যাবে, তাহলেই কাহিনী খতম। কষ্ট করে এইসব বিয়ে শাদির ঝামেলায় অন্তত জড়াতে হবে না। পরদিন অনিতা আর মহসিন তোমাদের বাড়িতে আবার গেলেন, কিন্তু সঙ্গে সাদকে নিলেন না। বিয়ের পাকাপাকি কথা সেরেই বাড়িতে ফিরলেন। আঙুর বালার শরীরের কথা চিন্তা করে বিয়ের দিনটা এই সপ্তাহেই ফেলা হয়েছে। একেবারে হুটহাট করে বিয়ে আর কি। সাদ চুপচাপ সব ঘটনাই শুনল। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বিয়েটা আসলেই করতে হবে। ইতিমধ্যে সাদকে নিয়ে বাড়িতে হাসাহাসি পড়ে গেছে। এতদিন শুনে এসেছে মেয়েদের বাল্য বিবাহ হয়, এখন সবাই দেখবে ছেলেদেরও বাল্য বিবাহ হয়। সাদ এসব চিন্তা করতে করতে বাড়ি থেকে বের হলো। হাঁটাহাঁটি করতে করতে বহুদূরে চলে গেল। চারিদিকে আজান দিচ্ছে, সন্ধ্যা প্রায় নেমে এসেছে। সাদ ফের বাড়ির পথের দিকে রওনা হলো। গ্রামে সন্ধ্যা হলেই সবকিছু ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়, তখন টর্চ লাইট নিয়ে বের হতে হয়। সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে বেশ কষ্ট হয়ে যাবে সাদের। সাদ দ্রুত গতিতে বাড়ির দিকে অগ্রসর হলো। যাওয়ার পথে সাদ দেখতে পেল একটা মেয়েদের দলবল হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছে। সবার মাঝখানের মেয়েটাকে সাদের বড্ড চেনা মনে হলো। সাদ ঘুরে তাকালো মেয়েটার দিকে। সাদ ফের তাকাতেই বুঝতে পারল এই মেয়েটার সাথেই তার বিয়ের কথা হচ্ছে। সাদ মেয়েদের দলটার দিকে এগিয়ে গেল। সবার হাতে পুকুর পাড় থেকে তোলা শাপলা। সাদ মেয়েদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানের মেয়েটাকে বলল, এই তুমি আমার সাথে একটু আসো তো। মেয়েটা মাথা নিচু করে ঘাড় এদিক ওদিক নাড়ালো, যার অর্থ না। সাদ ধমকের স্বরে বলল, আসতে বলেছি তোমাকে। মেয়েটা ভীতগ্রস্ত দৃষ্টিতে প্রথমে সাদের দিকে তাকালো, এরপর ধীর পায়ে এগিয়ে গেল সাদের দিকে। সাদ মেয়েটাকে নিজের দিকে আসতে দেখে বাকি মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এবার যাও। মেয়েরা প্রথমে না যেতে চাইলেও সাদের চোখ রাঙানো দেখে ভয়ে দৌড় দিল।
মেয়েটি সাদের পাশে এসে দাঁড়ালো। সাদ মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম তমা না? মেয়েটি মাথা ঝাঁকালো, যার অর্থ দাঁড়ায় হ্যাঁ। সাদ বিক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি আবার আমার সঙ্গে কি সংসার করবে? কি ছোট বাচ্চাদের মতো দেখতে তুমি। দেখে মনে হচ্ছে ক্লাস 2তে পড়ো। আসলেই ক্লাস 9-এ পড়ো তুমি, নাকি এতেও কোনো ঘাপলা আছে? তমা রোষারক্ত দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদ বুঝতে পেরে তোমাকে আবার বলল, তুমি একটু সরে দাঁড়াও তো, তোমার মুখ থেকে এখনো দুধের গন্ধ বেরোচ্ছে। তমা রাগান্বিত হয়ে সাদের দিকে তাকালো। তেরে এসে সাদকে বলল, আমাকে কি বাচ্চা মনে হয় আপনি? আমি কিন্তু যথেষ্ট বড়, ক্লাস 9-এ পড়ি। সাদ তমার কথায় হালকা হাসল। তোমাকে আরো রাগানোর জন্য বলল, তুমি আমার হাঁটুর বয়সী। তোমার থেকে আমি কত বড় জানো? নাক টিপলে এখনো দুধ বের হবে। তুমি আবার করবে সংসার? তোমার পুতুল পুতুল খেলা দেখে বিয়ে করার শখ হয়েছে নাকি? আমার মতো নিষ্পাপ নিরীহ একটা মানুষের জীবন নিয়ে খেলছো। তমা সাদের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে এলো। আরেকটু হলে সাদ পরেই যেত। তমা আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু অপমান করছেন আমাকে। সাদ নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, ওহ, তোমার বোধ শক্তিও আছে। আমি জানতাম না আসলে। এত পিচ্ছি মানুষদেরও বোধ শক্তি থাকে, এটা আসলে প্রথম শুনলাম। তমা সাদের মুখোমুখি দাঁড়িয়ে আবার আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার মায়ের কাছে গিয়ে নালিশ করব কিন্তু। সাদ মায়ের কথা শুনতেই থেমে গেলে। হঠাৎ করে তমার আঙুলে একটা কামড় বসিয়ে দিল। তমা ব্যথায় আর্তনাদ করে উঠল। সাদ থুতনিতে হাত বোলাতে বোলাতে বলল, আমার সাথে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলবেন না তমা। আমি কিন্তু তোমার অনেক বড়। সাদ এটুকু বলেই ফের উল্টো দিকে হাঁটা ধরল। তমা পেছনে থেকে সাদের চলে যাওয়া দেখল। হাতের আঙুলটা ধরেই দাঁড়িয়ে রইল। সাদ তোমার অবস্থান বোঝার জন্য পেছনে ফিরে তাকালো। তমা সাদকে পেছনে ফিরে তাকাতে দেখে দূর থেকেই ইশারা করে বলল, কু, তোত্তা। সাদ চোখ রাঙিয়ে তমার দিকে তাকালো। তমা সেদিকে পাত্তা না দিয়ে সাদকে জিহ্বা বের করে ভেঙে দৌড় দিল। সাদ তমাকে ধরার জন্য তমার পিছু পিছু বেশ খানিকক্ষণ ছুটল, কিন্তু শেষে তমাকে না ধরতে পেরে ক্লান্ত হয়ে বাড়ির পথের দিকে পা বাড়ালো। আজকে সাদদের পুরো বাড়িতে মিলাদ পড়ানো হবে। এটা যদিও আঙুল বালার ইচ্ছে, তাই কেউ আর দ্বিমত করেনি। তোমাদের বাড়ি থেকে সাদদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তাই সকাল সকাল তোমাকেও চলে আসতে বলেছেন অনিতা। সাধু বাড়ির কাজে আজ বেশ ব্যস্ত। এতিমখানা থেকে বাচ্চাদের নিয়ে আসতে বলেছেন অনিতা সাদকে। এছাড়াও বাড়িতে আজ বেশ কাজের চাপ। বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছেন বাড়িতে। তমা ধীর পায়ে বাড়িতে প্রবেশ করল। অনিতা বাড়ির উঠানে পিঁড়ি পেতে বসেছিলেন। তমা ঘোমটা ঠিক করতে করতে অনিতার সামনে গিয়ে অনিতাকে সালাম দিল। অনিতা তমার সালামের জবাব দিয়ে তমাকে পাশে বসতে বলল এবং তমাকে প্রশ্ন করলেন কার সাথে এসেছো। তমা ধীর কণ্ঠে উত্তর দিল, ভাইয়ার সঙ্গে। অনিতা তমাকে আবার বললেন, এসো, এবার আমার পাশে চুটি করে বসো। তমা অনিতার পাশে বসতেই অনিতা তমাকে ভালো মন্দের ব্যাপারে বলতে শুরু করলো। তমা অনিতার পাশে বসে অনিতার কথা শুনে যাচ্ছে, আর একটু পরপর মাথা নাড়াচ্ছে। যতই হোক অনিতা তমার গুরুজন, হবু শাশুড়ি বলে কথা। বাড়ির কাজে নিয়োজিত একজন হঠাৎ এসে বললেন, আম্মা আপনারে দাদিজান ডাকে। অনিতার শাশুড়ির কথা শুনেই উঠে দাঁড়ালেন। দৌড়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেলেন। তমা উঠানের এক পাশে একা বসে রইল। আশেপাশে টুকটাক মানুষজন আছে, তবে এদের কাউকেই তমা চেনে না, তাই আর আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন বোধ করেনি। তমার কথা সাদ জানে না। সাদ রান্নাঘর থেকে এক কাপ চা নিয়েই বাড়ির উঠানে গায়ে দিয়ে বসল। হঠাৎ খেয়াল করলো তমা সেখানে। সাদ চায়ের কাপ নিয়ে উঠে দাঁড়ালো, ক্রস্ত পায়ে এগিয়ে গেল তমার দিকে। তমা সাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ঘোমটা ঠিক করে আটসাট হয়ে বসল। সাদ চায়ে চুমুক দিতে দিতে তমার পাশে এসে বসল। সাদকে নিজের পাশে বসতে দেখেই ভ্রু কুঁচকে তাকালো তমা। সাদ ঠাট্টার ছলে তমাকে বলল, তোমাকে আবার কে দাওয়াত দিল? তমা কিছু বলার আগেই সাদ আবার তমাকে উদ্দেশ্য করে বলল, ওহ, আমার তো মনেই নেই। তোমার আবার কোনো দাওয়াত ফাওয়াত লাগে না, তুমি হচ্ছ বিনা দাওয়াতে মেহমান। তমা রেগে গিয়ে সাদের দিকে তাকালো। সাদ তমাকে কটাক্ষের স্বরে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি ভয়ে পেয়েছি সত্যি। দেখো, ভয়ে আমার কিডনির হাড়ি ভেঙে গেছে। তমা আর সহ্য করতে না পেরে এবার সাদকে বলেই ফেলল, আপনার খেয়ে দেয়ে কোনো কাজ নেই। যখনই দেখি শুধু আমার পেছনে পড়ে থাকেন। আমি জানি আমি সুন্দরী, তাই বলে এত পেছনে পেছনে ঘুরতে হবে। সাদ চায়ের কাপটা পাশে রেখে তোমার দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে পারাম সুন্দরী। সুন্দর আন্নের বাই বাই ফরে।
একখান বালতি হাতি দিই। তোমাকে পুরো জং লিবিরালের মতো লাগছে। মনে হচ্ছে এখনই এগিয়ে এসে কামড়ে দেবে। তমা রেগে গিয়ে এবার স্বাদের হাতে বড় করে দুটো আঁচড় দিল। স্বাদ ব্যথায় আর্তনাদ করে উঠল। স্বাদের চিৎকার শুনে তমা শান্তির নিঃশ্বাস ফেলল। স্বাদ তমাকে রাগান্বিত দৃষ্টিতে বলল, তুমি আসলেই একটা জং লিবেরাল। দেখো আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। বেয়া দব মেয়ে। তমা চেঁচিয়ে উঠে স্বাদকে বলল, তাহলে আপনি কি? আপনি তো কুকুর। কালকে আমার আঙুলে ওভাবে কামড় বসালেন কেন? স্বাদ উত্তেজিত হয়ে তমাকে বলল, তো কি করব? চুমু দেব তোমায়। তুমি বেয়া দবি করবে আর আমি শাসন করলেই দোষ। তমা স্বাদের কথা শুনে জিহ্বা বের করে স্বাদ ভেঙচি কাটল। স্বাদ তোমার হাত দুটো ঝাপটে ধরে বলল, কালকে কুকুর বললে কেন আমাকে? তোমার কি আমাকে কুকুর মনে হয়? তমা স্বাদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, তো কি বলবো? কুকুরকে তো আর বিড়াল বলা যায় না। স্বাদ তমার দিকে তাকিয়ে বলল, বিড়াল তো তুমি। একটা জঙ্গলি বিড়াল। শুধু মানুষকে খামচি দিয়ে বেড়াও। খামচি রানী। তমা উঠোন থেকে উঠে দাঁড়িয়ে স্বাদকে উদ্দেশ্য করে বলল, এর শোধ আমি তুলবই তুলব। বজ্জাত ছেলে। স্বাদ পেছনে থেকে উচ্চস্বরে হাসতে শুরু করল। তমা একবার রাগী চোখে পেছনে ফিরে তাকালো। তাকিয়ে শুধু স্বাদের হাস্যোজ্জ্বল মুখ দেখল। এরপর আবার সোজা বরাবর হাঁটতে শুরু করল। স্বাদ তমার রাগ দেখে আবারও হেসে ফেলল। বাড়ির সবার সাথেই হাতে হাতে কাজ করছে তমা। তমার আচরণ দেখে আঙুর বালা তো বলেই ফেললেন, কি লক্ষ্মী মেয়ে দেখেছ। কিভাবে সবাইকে আপন করে নিল। অনিতা অবশ্য শাশুড়ির কথায় চুপ করেছিলেন। তমা আসলেই অতিরিক্ত লক্ষ্মী একটা মেয়ে। স্বাদের বিয়ে নিয়ে অনিতার শাশুড়ির প্রতি চাপা একটা রাগ কাজ করলেও এই রাগের প্রভাব তমার ওপরে অনিতা পড়তে দেয়নি। যে কিছু জানে না বোঝে না তার ওপর রাগ ছেড়ে কোনো লাভ নেই। ছোট্ট মানুষ। এখন কিছু বলেও কোনো লাভ নেই। কিছুই বুঝবে না। তমা সবার হাতে হাতে কাজ করার সময় খেয়াল করলো অনেকটা সময় ধরে স্বাদ তার পিছু পিছু ঘুরছে। তমা সবার থেকে একটু দূরে গিয়ে স্বাদকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, যাদের কোনো কাজ নেই তারাই মানুষের পেছনে ঘোরাঘুরি করে। আমি কিন্তু ভালো। আমি আজকে অনেক কাজ করেছি হুহু। স্বাদ তমার দিকে তেড়ে গিয়ে তমাকে বলল, আমি সকাল থেকে গাধার মতো খাটাখাটনি করেছি। তোমার থেকেও বহুগুণে বেশি কাজ করেছি আমি। এখন এটুকু করেই অহংকারে মাটিতে পা পড়ছে না তোমার? তমা স্বাদের কথায় ভ্রুক্ষেপ না করে বলল, গাধা তো গাধার মতোই খাটবে। স্বাদ তমার কথা শুনে বেশ রেগে গেল। তমার একেবারে সামনে গিয়ে বলল, তুমি আমাকে গাধা বললে? তমা বেশ খঙ্গি স্বরে বলল, তো আমি কি গাধাকে খোরা বলে ডাকবো? স্বাদ এবার তমার প্রতি বেশ রেগে গেল। তমা মাথার ঘোমটা ঠিক করতে করতে স্বাদকে বলল, আর কি যেন বললেন একটু আগে? আমার মাটিতে পা পড়ছে না। তো আমি কি হাওয়ায় ভেসে বেড়াচ্ছি? হাত পা ছাড়াই ঘুরে বেড়াচ্ছি। স্বাদ রাগ সহ্য না করতে পেরে তমাকে বলল, বাচ্চা মানুষ ভেবে কিছু বলছি না তোমাকে। না হলে দেখতে কি করতাম? তমা আঙুল উঁচু করে স্বাদের দিকে এগিয়ে গেল। রেগে গিয়ে বলল, কি করবেন আপনি? দেখি কি করবেন। স্বাদ টুপ করে তমার আঙুলে আগের বারের মতো কামড়ে দিল। তমার দিকে আরো এক হাত এগিয়ে গিয়ে বলল, এভাবে কামড়ে দেব? তমা স্বাদের কথায় কোনো নজর না দিয়ে বলল, ভালোই হলো। আমার আর হাত ধুতে হলো না। একটু আগে নাকের ময়লা পরিষ্কার করেছিলাম এই আঙুল দিয়ে। তমা এটুকু বলেই আঙুলটা নিজের নাকের ভেতর গুজে দিল। স্বাদ আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। ওয়াক করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। পেছনে থেকে শুধু শুনতে পেল তমার হাসির শব্দ। গ্রামে বেড়াতে আসলে একটা জিনিস সবচেয়ে বিরক্ত লাগে স্বাদের। সন্ধ্যা হয়ে গেলেই সব একেবারে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে আবার আজকে কারেন্ট চলে গেছে। গরমে অতিষ্ঠ স্বাদ। একে তো গরম, এর মধ্যে সব অন্ধকার। বিরক্ত হয়ে ফোনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল স্বাদ। আর ভালো লাগে না। কবে যে বিয়েটা শেষ হবে? তাহলে অন্তত নিজের বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম ঘুমানো যাবে। স্বাদ ফোনের ফ্ল্যাশলাইট অন করে হাঁটতে শুরু করলো। কেমন একটা ঝিঝি আওয়াজ চারপাশে। হয়তো ঝিঝি পোকারি আওয়াজ হবে। স্বাদ নীরব কবির ন্যায় পথ চলতে শুরু করলো। মাঝের রাস্তায় বেশ কয়েকজনকে টর্চ লাইট নিয়ে ঘোরাফেরা করতে দেখেছে। অনেকেই রাতে ছিপ দিয়ে মাছ ধরে। রাতে মাছ ওঠেও ভালো। স্বাদ অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছে। একেবারে অজানাও বলা যায় না। তোমাদের বাড়ি এদিকেই। এপাশেরই কোনো একটা বাড়ি হবে হয়তো। অন্ধকার হওয়ায় খুব একটা চেনা যাচ্ছে না। দিনের আলোয় সবকিছু স্পষ্ট চেনা গেলেও রাতের বেলা খুব কষ্ট। অন্ধকারে সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। চেনা জিনিসও প্রচণ্ড অচেনা লাগে। কারেন্ট চলে যাওয়াতে বাড়িতে গরম লাগলেও বাইরে বেশ ঠান্ডা। স্বাদ ফোনের ফ্ল্যাশলাইট ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করলো।
সাদ হঠাৎ একটা বাড়ির দিকে আলো নিক্ষেপ করল। হঠাৎ সেখানে থেকে একটা মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল সাদ। মহিলা কণ্ঠটি চেঁচিয়ে উঠে সাদকে বলছে, লাইট মারে ক্যাডারে। মহিলা মাইনসে খাড়ায় রইছে, তাও কোনো শরম লজ্জা নাইগা, আরো লাইট মাইরা তাকা তাকা দেখে। বেশ রমজানি কোনখানকার। সাদ বিপদের সংকেত বুঝতে পেরে দ্রুত সেই স্থান হতে প্রস্থান করল। এগোতে এগোতে বেশ সামনে চলে এলো। আরেকটু এগুলেই দূর রাস্তার মোড়। সাদ হালকাভাবে কারো গলার স্বর শুনতে পেল। প্রথমবার আমলে না নিলেও দ্বিতীয়বার ব্যাপারটা খেয়াল করল। আওয়াজের সূত্র ধরে কিছুটা এগিয়ে গেল। বড় উঠোনে একটা মেয়েসহ কিছু বাচ্চা ছেলে মেয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে কি যেন করছে। পাশে রাখা বেশ কয়েকটা মোমবাতি, বাতাসে বারবার নিভু নিভু করছে আলো। সাদ একটু সময় নিয়ে চারপাশটা তাকিয়ে দেখল। ওহ হ্যাঁ, মনে পড়েছে, এটাই তো তোমাদের বাড়ি। আচ্ছা, সামনে থাকা মেয়েটা কি তোমার? সাদ কি তোমাকে দেখে কথা বলবে? সাদ এবার এক প্রকার বিড়ম্বনায় পড়ে গেল। একটু একটু অস্বস্তি অনুভব হচ্ছে। এটা যদি তোমার না হয়, তাহলে তো মানুষ অন্য কিছু ভাববে। সাদ হঠাৎ গলা খাকারি দিল। সাদের সামনে থাকা মেয়েটি চমকে উঠে সাদের দিকে তাকালো। সাদ হালকা শব্দ করে বলল, তমা। তমা সাদের গলা শুনে বুঝতে পারল এটা আসলে সাদ। তমা তার সাথে থাকা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলল, এই তোরা পড়তে থাক, আমি একটু আসছি। তমা এটুকু বলেই উঠোন মারিয়ে সাদের সামনে এসে দাঁড়ালো। ভ্রু কিছুটা কুঁচকে সাদকে বলল, এত রাতের বেলায় এই দিকে কি? নিজের বাড়িতে এতই ভাতের অভাব বুঝি? মানুষের বাড়িতে রাত বিরেতে এত ঘোরাঘুরি কিসের? সাদ বড় একটা হাই তুলে তমাকে বলল, এই গরমে ঘরে পচে মরার চেয়ে মানুষের বাড়ির সামনে ঘোরাঘুরি করে হাওয়া বাতাস খাওয়া কি ভালো না? তমা সাদের কথা শুনে মুখ বাঁকালো। নিজের মুখের এক পাশে হাত রেখে বলল, বাড়ি যান তো আপনি? আমাদের বাড়ি চিনলেন কিভাবে? মাত্র তো একদিন এসেছিলেন। সাদ চোখ কুঁচকে বলল, তোমার মতো ফাটা বাস বাড়িতে থাকতে আমার পথ চেনার কি দরকার? যেই গলা তোমার, এলাকায় মাইকের কোনো দরকার নেই। তোমার মতো ফাটা বাস একটা থাকলেই হবে। তমা সাদের কথা শুনে বেশ ক্ষেপে গেল। সাদ অবশ্য তমাকে রাগানোর জন্যই কথাটা বলেছে। সাদ ঠোঁট টিপে হাসতে শুরু করলো। তমাকে রাগাতে খ্যাপাতে সাদের বেশ লাগে। তমা সাদের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, তাই বলে যার তার বাড়িতে ঢুকে পড়বেন? বেহা, আজ জানি কোথাকার। তমার কথা শুনে সাদও বেশ রেগে গেল। সাদ রাগের প্রকাশ না ঘটিয়েই বলল, আমাকে এত কিছু বললে তো তুমি কি কাকের মতো সারাদিন কা কা করে আমাকে বললে বেহা? সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু টুটি, পড়াশোনার তো বালাই নেই। সাদের মুখে পড়াশোনার কথা শুনতে পেয়ে তমা বেশ রেগে গেল। আঙুল উঁচু করে সাদের দিকে আবার তেড়ে এসে বলল, এই আপনি দেখেছেন আমি পড়াশোনা করি না? এই দেখুন এখনো তো আমি পড়ছিলাম, আপনিই তো এসে আমার কাজে বাগড়া দিলেন। এখন আবার আমাকেই এত কথা শোনাচ্ছেন। সাদ তমার কথা শুনে খিলখিল করে হেসে ফেলল। তমার সাদের হাসির আওয়াজ শুনতে পেয়ে আরো এক দফা রেগে গেল। সাদ হাসি থামিয়ে তমাকে বলল, তুমি তো অনেক পড়াশোনা করো তাই না? তমা ভ্রু নাড়িয়ে বলল, হুম অবশ্যই, আমি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। প্রতি বছর পরীক্ষার ফলাফল শেষে পুরস্কার পাই। সাদ তমার কথা শুনে ঠোঁট টিপে হাসল। হাসির রেখা মুখ থেকে সরিয়ে বলল, তাই নাকি? তা আমি তো শুনলাম ক্লাস 9-এ নাকি তুমি আরো একবার পড়েছ। ফেল করলেও বুঝি তোমাদের স্কুলে পুরস্কৃত করে? এত ভালো স্কুল তোমাদের? তমা সাদের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে ইনিয়ে বিনিয়ে সাদকে বলল, ওসব গুজব গুজব। গুজবে কান দিতে নেই। আমার ভালো দেখতে পারেন না তো, তাই এসব গুজব রটিয়ে বেড়াচ্ছে। ওসবে কান দেবেন না, সব আমার বিরুদ্ধে করা চক্রান্ত। সাদ নিজের চুলে হাত বুলিয়ে বলল, ও তাই নাকি? তোমার ভাই তো আজ আমাকে নিজে বলল, তুমি নাকি পরীক্ষায় ফেল করে এই নিয়ে দুবার বাইনে পড়ছ। তোমার ভাইও বুঝি তোমার বিরুদ্ধে গুজব রটাচ্ছে। তমা আরেক দফা চমকে উঠল। রেগে গিয়ে সাদকে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, ভালো হচ্ছে না কিন্তু। সাদ তমার কথায় কান না দিয়ে বলল, বেশ করেছি, আরো করব, দেখি তুমি করতে পারো। তমা সাদের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখবেন কি করতে পারি। সাদ তমার কথায় কর্ণপাত না করে বলল, দেখি তুমি কি এমন করো। তমা আর এক মুহূর্ত অপেক্ষা না করে জোরে চেঁচিয়ে উঠল। চিৎকার করে বলল, ভাইয়া গো, বাড়িতে চোর ঢুকেছে, আমাকে বাঁচাও ভাইয়া। ও ভাইয়া কোথায় তুমি? আমাকে বাঁচাও গো। সাদ তমার কথা শুনে ক্যাবলা কান্তের মতো তমার দিকে তাকিয়ে রইল। তমার ভাই শফিকুল ঘর থেকে বড় লাঠি নিয়ে বের হলেন। মোমবাতি হাতে তমার সাঙ্গপাঙ্গরা ছুটে এলো। তমার ভাই শফিকুল সাদকে চোর ভেবে সাদের মাথায় লাঠি দিয়ে জোরে আঘাত করল।
আঘাত পেয়ে সাদ মাথা ধরে মাটিতে বসে পড়ল। চিৎকার করে সাদ বলল, আমাকে বাঁচাও গো, আমি ডাকাতের পাল্লায় পড়েছি গো। তমা এবং শফিকুল দুজনেই সাদের কথা শুনে চমকে উঠল। চোর নিজেই কিনা বলে সে ডাকাতের পাল্লায় পড়েছে। হায় কপাল! শেষমেশ চোর কিনা পড়ল ডাকাতের কবলে। তীব্র ক্লান্তি আর মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠল সাদ। মাথার একটা পাশ ফুলে আলু হয়ে গিয়েছে। সাদ উঠে বসতেই সাদের ঘরে অবস্থানকৃত কয়েকজনের হাসি আওয়াজ শুনতে পেল সাদ। সাদ মাথা চেপে ধরে বিরক্তি নিয়েই বিছানা থেকে উঠে বসল। সাদকে উঠে বসতে দেখে নাদিয়া ছুটে এসে ছাদের সামনে বসল। নাদিয়া সাদের চাচাতো বোন। সাদের ছোট চাচার মেয়ে নাদিয়া। নাদিয়া সাদের থেকে 4 বছরের ছোট। সাদের পাশে বসে নাদিয়া জোরে জোরে হাসতে হাসতে সাদকে বলল, তুমি নাকি চুরি করতে গিয়ে ধরা খেয়েছো ভাইয়া? দেখো মেরে তোমার মাথা ফাটিয়ে দিয়েছে। নাদিয়া এটুকু বলেই মুখে হাত চেপে ধরে জোরে জোরে হাসতে শুরু করল। সাদ এক প্রকার বিপাকে পড়ে গেল। কি একটা অবস্থা! বাড়িতে জানাজানি হলে আর রক্ষা নেই। কি করবে ভেবে পেল না সাদ। এদিকে নাদিয়ার হাসির মাত্রা বেড়েই চলেছে। সাদ জোরে সরে নাদিয়াকে একটা ধমক দিল। নাদিয়া সাদের ধমক খেয়ে ক্ষণিকের জন্য শান্ত হলো, কিন্তু আবারও বকবক শুরু করল। সাদ বিরক্তি মাখা মুখ নিয়ে আশেপাশে ফিরে তাকালো। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। মনে হচ্ছে কেউ মাথায় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আঙুল বালা খুঁড়িয়ে খুঁড়িয়ে সাদের কাছে এসে বসলেন। সাদ পেছনে ঘুরে একবার আঙুল বালার মুখের দিকে তাকালো। আঙুল বালা সাদকে নিজের দিকে তাকাতে দেখে হেসে ফেললেন। সাদ ক্যাবলা কান্তের মতো আঙুল বালার দিকে তাকালো। আঙুল বালা নিজের মতো হেসেই চলেছেন। এমন সময় সাদের সঙ্গে কথা বলতে অনিতা সাদের ঘরে প্রবেশ করল। অনিতা সাদের ঘরে ঢোকা মাত্রই আঙুল বালা অনিতাকে উদ্দেশ্য করে বললেন, ছেলেরে তোমরা বিয়ে করাইতে চাও না? বিয়ার কথা শুই না তোমাগো এত আপত্তি? তোমার পোলা তো রাইতের আন্ধারেও বউয়ের লগে দেখা করবার যায়। তোমরা তাও কইবা তোমাগো পোলা বিয়া করবার চায় না। আসলে কও তোমরা বিয়া দিবার চাও না? নয় এমন বিয়া পাগল পোলা কইব। আমি বিয়া করমু না। বউয়ের লাইগা কত আদর কত সোহাগ। বউয়ের লগে দাহা করতে গিয়া চোর অপবাদ হইনা মাথা ফাড়াইয়া আইছে। তাও কইবা তোমার পোলা বিয়া করবার চায় না? অনিতা আঙুল বালার কথা শুনে সাদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন। সাদ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আঙুল বালা মুখ টিপে মুচকি হাসতে অনিতাকে বললেন, হুনো বউ, পোলাডারে আর কিছু কইও না। বাইরের মানুষের লগে তো আর দাহা করতে যায় নাই। নিজের বউয়ের লগেই দাহা করতে গেছে। আর পোলাডারে বইকো না। আঙুল বালা এটুকু বলেই সেখানে থেকে প্রস্থান করলেন। আঙুল বালা সেখানে থেকে চলে যেতেই অনিতা সাদের সামনে বরাবর গিয়ে বসল। সাদকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি এত রাতে বাইরে গিয়েছিলে কেন? তাও আবার ওদেরই বাড়িতে। এত সাহস পেলে কোথায়? তোমাকে নিয়ে কত হাসাহাসি হচ্ছে জানো তুমি? কি বলবে লোকে? বিয়ের আগেই এই অবস্থা। বিয়ের পরে আমাকে আর চিনবেই না বোঝা যাচ্ছে। এত কষ্ট করে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, এখন এই দিনও দেখতে হচ্ছে। সাদ আমতা আমতা করে বলল, আম্মু তুমি তো জানো ওদের বাড়ি ওই রাস্তার মোড়ের ওদিকে। কালকে রাতে তো কারেন্ট ছিল না। আমি গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলাম। মোড়ের ওদিকে হাঁটাহাঁটির সময় কে যেন চোর বলে চিৎকার করলো। আর কে যেন আমাকে এসে মারল। আমি জানতাম না এত কিছু। জানলে তো কখনোই যেতাম না। সাদ সত্য মিথ্যা মিলিয়ে যেটুকু পারল বলল। সত্য কথা বললে কেউই কথা শোনাতে ছাড়ত না। অনিতা গাঢ় নিঃশ্বাস ফেলে সাদের ঘর থেকে প্রস্থান করল। এদিকে সাদ জ্বলছে তীব্র প্রতিশোধের আগুনে। যেভাবেই হোক আজ তোমাকে শায়েস্তা করতেই হবে। মেয়েটা অনেক ফাজি। কাল শুধুই এতগুলো মার খাওয়ালো। সাদ বহুক্ষণ ভেবে ভেবে ফোন দিয়ে আটল। বিকালে তমা আর তার সাঙ্গপাঙ্গরা বাইরে তৈরি করতে বের হয়। তখনই বেশ ভালো মতো তোমাকে ধরবে। একেবারে ছাই দিয়ে ধরবে, যেন পালাতে না পারে। প্ল্যান অনুসারে সাদ বিকেল বেলা বাড়ি থেকে বের হলো। শরীর খুব খারাপ সাদের, কিন্তু তবুও সাদ আজকে বাড়ি থেকে বের হয়েছে। কারণ তোমার একটা শাস্তি প্রাপ্য। শুধু এতগুলো মার কেন খাওয়ালো সাদকে? ছোট্ট একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা কি ঠিক? সাদ হাঁটাহাঁটি করছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। আসলে গোপনে গোপনে সাদ তোমাকে খুঁজছে। তমা এই সময়টায় সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘুরতে বের হয়। সাদ অনেকটা সময় অপেক্ষা করল। কিছুক্ষণ পর দেখল তমা সহ তার সাঙ্গপাঙ্গরা এদিকেই হাঁটতে হাঁটতে আসছে। তমা হাতে জুতো জোড়া নিয়ে খালি পায়ে হাঁটছে। তমা সাদকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। সাদ তমাকে দেখে পেছনে থেকে ডেকে বলল, এই মেয়ে দাঁড়াও। তমা তবুও দাঁড়ালো না, নিজের মতো পথ চলতে শুরু করলো। সাদ তমার দিকে দৌড়ে গিয়ে তমাকে বলল, এই মেয়ে তোমাকে বলেছি না দাঁড়াতে।
এতবার ডাকলাম তবুও সাড়া দিলেন না কেন? তমা ভ্রু কুঁচকে বলল, কেন আমার সঙ্গে এত কিসের দরকার? এত দরদ উঠল হঠাৎ আমার জন্য। সাদ তমার কোনো প্রশ্নের উত্তর দিল না। নিজেই তমাকে প্রশ্ন করল, কাল আমার সঙ্গে এমন কেন করলে? তমা হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, কি করেছি আবার? সাদ নিজের কোমরে হাত দিয়ে বলল, কি করেছ মানে? কালকে আমাকে এত বড় অপবাদ কেন দিলে? আমি নাকি চোর? এই, আমি তোমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম নাকি? তমা সাদের দিকে এক হাত এগিয়ে গিয়ে বলল, চোর কি চোর বলবো না তো কি বলবো? ফাটা ফুচকা। সাদ অবাক হয়ে তমাকে বলল, ফাটা ফুচকা কি জিনিস? তমা হেসে বলল, আয়নায় নিজেকে গিয়ে দেখুন, তারপর বলবেন ফাটা ফুচকা কি জিনিস। মাথা ফাটিয়ে পুরো ফাটা ফুচকা সেজে এখন বলছে ফাটা ফুচকা কি? হো হো, নাটকের শেষ নেই। সাদ এত তীব্র অপমান মেনে নিতে পারল না। তমার দিকে এগিয়ে গিয়ে বলল, বেশিবার বেরো না, খারাপ হবে কিন্তু। তমা সাদকে কিছু বলার আগেই তমার সমবয়সী আরেকটা মেয়ে তমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটার নাম কি রে তমা? সাদ শার্টের কলার ঠিক করে বলল, আমার নাম সাদ। মেয়েটি হঠাৎ জোরে হেসে ফেলল। অবাক হয়ে বলল, পাদ? পাদ আবার কারো নাম হয় নাকি? মেয়েটার কথা শুনে তমাও হেসে ফেলল। সাদ চিৎকার করে বলল, আমার নাম সাদ। মেয়েটি সাদকে ব্যঙ্গ করে বলল, সাদের নাম পাদ। সাদ এবার জিদ করে অন্য দিকে হাঁটা শুরু করল। এই গ্রামের ছেলে মেয়েগুলো বহুত বজ্জা তো, এদের সাথে কথা বলা মানেই সময় নষ্ট। সাদ নিজের মতো এগিয়ে যেতে শুরু করল। হঠাৎ পেছনে থেকে স্লোগানের মতো কিছু একটা শুনতে পেয়ে ফিরে তাকালো। দেখল তমা সহ তার সাঙ্গপাঙ্গরা সাদের দিকে আঙুল দিয়ে সমস্বরে জোরে জোরে বলছে, সাদ দেয় খালি পাদ, সাদের নাম পাদ, সাদ দেয় খালি পাদ। সাদ সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি একটা অবস্থা! রাস্তার মানুষ সব সাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সাদ বিপদ বুঝতে পেরে জোরেসোরে দৌড় দিয়ে পালালো। পেছনে থেকে হালকাভাবে আবারও শুনতে পেল সাদ দেয় খালি পাদ, চলবে।